বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজব না ছড়ানোর আহ্বান। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল। এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশে ফেরায় সংশয় দেখেন না মির্জা ফখরুল, ফেরা না ফেরায় ভোটে প্রভাব পড়বে না বললেন আমির খসরু। 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল। নতুন ভোটারদের আস্থা অর্জন ইসির জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচন সঠিকভাবে না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় না। রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত পরিবর্তনের তাগিদ। ইমরান খান পুরোপুরি সুস্থ, কারাগারে দেখা করার পর জানালেন তার বোন। পিটিআই এর বিক্ষোভের ডাক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাই গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার। এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানান তিনি। এদিকে বেগম জিয়াকে দেখতে রাতে এভারকেয়ারে গেছেন সেনাপ্রধান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঈশিতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু বেলা 12টায় যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন সেই ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার শারীরিক অবস্থার যে সংকটাপন্ন সেটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন, এবং কি পাশাপাশি তিনি বলেছেন যে তিনি পাশাপাশি আরেকটি যে বিষয় বলেছেন তিনি চিকিৎসা নিতে পারছেন, সেই বিষয়টাই কিন্তু সবশেষ তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত। তবে এই ব্যক্তিগত চিকিৎসক যেহেতু মেডিকেল বোর্ডের নেতৃত্ব তিনি দিচ্ছেন, তার মাধ্যমেই মূলত তার পরবর্তীতে হয়তো আগামীকাল সেই বিষয়গুলো তথ্য জানতে পারবো। এর মধ্যে আমি যদি একটু দেখাতে চাই যে সেনাপ্রধান এসেছিলেন, সেই সেনাপ্রধান এবং কি নৌবাহিনীর প্রধান তারা কিন্তু এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে এই মাত্রই কিন্তু বের হয়ে গেলেন, এবং কি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো আমরা একটু দেখানোর, সেই গাড়ি বহরগুলো দেখানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই নৌবাহিনী এবং কি নৌবাহিনীর প্রধান, সেনাপ্রধান তারা কিন্তু কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করার পরবর্তীতে তারা আবার বের হয়ে গেছেন। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে তার শারীরিক যে এখন অবস্থা সেটা কিন্তু আসলে একমাত্র যারা যিনি নেতৃত্ব দিচ্ছেন মেডিকেল বোর্ডের জাহিদ হোসেন, ডাক্তার জাহিদ হোসেন তার ব্যক্তিগত চিকিৎসক, তার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো। আর এর পাশাপাশি SSF এর ডিজিও কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন, সেই হয়তোবা ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করব বা সেটাও আমরা দেখেছি। এর পাশাপাশি পিজিআর যে 5 সদস্য এবং কি SSF এর যে 7 সদস্য তারা কিন্তু তার যে কেবিন রয়েছে 4 তলায়, সেই কেবিনের সামনেই তারা অবস্থান করছেন, এবং কি এই এভারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যারা রোগী রয়েছেন, রোগীর স্বজনরা যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে, এবং কি যে ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ এভারকেয়ার হাসপাতালের যে সড়কটি রয়েছে সেই সড়কটি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের যে তারকারা যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের মাত্রাটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে বা পরিসরটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি যে যদি বলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গুজবে কান না দেওয়ার জন্য, এবং কি এর পাশাপাশি নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয়টাও কিন্তু বিএনপির পক্ষ থেকে উল্লেখ করেছেন যে এখানে যাতে জমায়েত বেশি না হয়, দোয়ার প্রত্যাশা করছেন, দোয়া আল্লাহ তাআলার দরবারে প্রত্যেক কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন কোন তথ্য পেলে অবশ্যই ঈশিতা জানানোর চেষ্টা করব। আরিফ, ধন্যবাদ।
বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা না ফেরা ভোটের মাঠে প্রভাব ফেলবে না। আরও জানান, দেশে ফিরবেন কিনা তা তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন পরিস্থিতি এবং তারেক রহমানের দেশে ফেরা ইস্যু ঘিরে সর্বত্র যেমন আলোচনার ঝড় বইছে, একই সঙ্গে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সংশয় বা সন্দেহের অবকাশ নেই বলেও জানান মির্জা ফখরুল। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত ও পারিবারিক। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন, যতই বলেন, আমাদের দেশটাতে যদি আমাদের ডাইভার্সিটি লস হয়, আমাদের যদি মিটিগেশন হায়ারার্কি ফলো করতে না পারি, ইট উইল বি অ্যানাদার ডিজাস্টার। আপনি যত গ্রোথ হবেন, এটার পেনাল্টি কিন্তু অন্যদিকে আমাদের। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ক্ষমতায় গেলে বিএনপি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে জোর দেবে, তবে কোনো মেগা প্রকল্প হাতে নেবে না বলেও জানান বিএনপির সিনিয়র এই নেতা। ডেমোক্রেসি যেটা আমরা ফলো করতেছি। সানিয়া আহমেদ, ডিভিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, এজন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই বিএনপি পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ সহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে তফসিলেই নির্ধারিত হবে ভোটের সুনির্দিষ্ট তারিখ। নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছে ইউরোপীয় ইউনিয়ন। একটি বড় নির্বাচন পর্যবেক্ষক দল প্রস্তুত করছে তারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মাইকেল মিলার। I was impressed by the level of advanced preparation of the Election Commission. নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনও ইতিবাচক। আমাদের একটি বড় দলকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। And our support for elections in this wonderfully. নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠা হয় না, একথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয়। এ সময় অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত পরিবর্তন আনা গেলেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। গণতান্ত্রিক উন্নয়নে যেন আমরা মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন।
এতে অংশ নিয়ে বক্তারা বলেন, গণতন্ত্র উত্তরণে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার সংস্থা ও পুলিশ কমিশনকে যথাযথভাবে কাজ করতে হবে। তারা আরো বলেন, এ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। ভোটার লিস্ট থেকে শুরু করে একদম ভোট দান করা এবং নির্বাচনে ফলাফল ঘোষণা করা, প্রত্যেকটা জায়গায় নাগরিকের দায়িত্ব আছে। নাগরিক যদি সচেতন না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে ঐক্য দরকার ছিল সেই ঐক্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি দেশকে সংকটের বাইরে নিয়ে যাওয়ার চাইতে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতেই তারা অলরেডি লিপ্ত হয়ে গেছে। পাবলিক সার্ভিসদের থেকেই আমরা আশঙ্কা করি অনেকগুলি যে বুথের যে সমস্ত নিউট্রালিটি, এই নিউট্রালিটি আশা করি তাদের কাছ থেকেই তো আমরা, কিন্তু আমাদের দেশে কোনো আইন নেই, যে তাদেরকে কন্ট্রোল করার মতো কোনো আইন নাই। একটি প্রতিনিধিত্বশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে জানান সুজন সম্পাদক। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই, তাই আমরা নাগরিকরা যদি জেগে উঠি, আমাদের দায়িত্ব পালন করি, তাহলে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করি, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। তাই বলটা বহুলাংশে আমাদের কোর্টে। অতীতে কিছু নির্বাচন সুষ্ঠু হলেও এর মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি বলেও জানান তিনি। নির্বাচনে দাঁড়ানো তাদের অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনকে সম্মানিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ নির্বাচনী আসনের ওষুধ ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ের সময় একথা বলেন তিনি। জামাতের আমির বলেন, জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করা হবে। বলেন, যারা দুর্নীতিতে জড়িত তারা কখনো মানসিক শান্তি পায় না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এই সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। দ্রুত সময়ে গ্রহণযোগ্য নির্বাচন ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দুপুরে বরিশালে বিভাগীয় সমাবেশে এই দাবি জানান তারা। বলেন, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হলে দেশের সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। মঙ্গলবার দুপুরের আগেই বরিশালের বেলস পার্ক পরিণত হয় জনসমুদ্রে। বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে কেউ আসেন সড়ক বা নৌপথে, আবার কেউ বা আসেন বর্ণাঢ্য মিছিল নিয়ে। পতাকা, ব্যানার আর প্লাকার্ড হাতে মানুষের উপস্থিতি সভাস্থল ছাপিয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কেও। যার যার অবস্থান থেকে তারা সরব আছে সর্ব অবস্থায়, এবং আমাদের লোকেরা এখানে ফজরের নামাজ পড়েছে আজকে এসে। আমরা চাই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, জনমানুষের অধিকার ফিরে আসুক। ক্ষমতায় যায় অবশ্য 5 বছর ভিতরে দেশকে পরিপূর্ণ পাল্টে দেবে। সমাবেশ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করা সহ 5 দফা দাবি তুলে ধরেন নেতারা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সমাবেশে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবিতে সকলেই একমত পোষণ করেন। বড় আশা করে আমরা গণ অভ্যুত্থানে জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই। মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। এখানে আজ এই জনজোয়ার, লাখো নেতাকর্মী সমর্থক একই ফ্রেমে জমেছে। বরিশালের বেলস পার্কের এই সমাবেশ শুধু একটি সভা নয়, এটি ইসলামী 8টি দলের নির্বাচনী কৌশল নির্ধারণের মঞ্চ। একই সাথে এটি দেশের রাজনৈতিক দৃশ্যপটে যুক্ত করেছে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 153, ময়মনসিংহ 8-এ।
ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ৮ আসনে। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা এই ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়েই ময়মনসিংহ ৮ আসন। আসলে এই উপজেলায় ১১টি ইউনিয়ন, একটি পৌরসভায় ৪ লাখ মানুষের বাস, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ সময়েও আসলে অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন কিশোরগঞ্জে হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও রয়েছে বেশ নেতিবাচক মন্তব্য, এমনটাই আসলে বলেছেন এখানকার স্থানীয় ভোটাররা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঈশ্বরগঞ্জ এবং ময়মনসিংহ ৮ আসনের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন সকল উন্নয়ন করা সম্ভব হলো না, মানুষের চাহিদা মতো সকল উন্নয়ন কেন করা গেল না? ধন্যবাদ ডিবিসিকে। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত সমস্ত শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪-এর আন্দোলনে গণ অভ্যুত্থানে সমস্ত শহীদদের। এবং আমি ঈশ্বরগঞ্জের সমস্ত মানুষের কাছে দোয়া চাচ্ছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি খুবই অসুস্থ, তার জন্য। আসলে ঈশ্বরগঞ্জে যতবার এমপি ইলেকশন হয়েছে বা আমাদের উপরে চেপে বসেছে সবসময় বাহিরের মানুষজন। ফলে আমাদের যারাই এখান থেকে সংসদ সদস্যের পূর্বে নির্বাচিত হয়েছে তাদের কমিটমেন্টটা ঈশ্বরগঞ্জের জনগণের জন্য খুবই কম ছিল। এই কারণে আসলে তারা ঈশ্বরগঞ্জের মানুষদেরকে তেমনভাবে ওন না করার ফলে আমরা স্বাভাবিক উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতিমধ্যে আপনি মনোনয়ন পেয়েছেন, মানুষের কাছে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, আমি নিজেও দেখলাম আপনি পথসভা করছেন। তো আসলে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে, মানুষ কি বলছে, আপনার কাছে কি চায় তারা? ধন্যবাদ। মানুষ আসলে সাড়া দিচ্ছে আমাদের কাছে। মানুষ চাচ্ছে যে, মানুষের চাওয়া খুব অল্প, মানুষ চাচ্ছে যে এখানকার শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, যেটা আমরা অনেক পিছিয়েছি। কারণটা হলো যে এখন ম্যাক্সিমাম মানুষের কাছে, জেনজির কাছে আছে মোবাইল এবং ইন্টারনেট অ্যাক্সেস। ফলে এটাকে তারা পজিটিভলি ইউজ করতে পারে, নেগেটিভলি ইউজ করতে পারে। এটা একটা শিক্ষায় পিছিয়ে যাওয়ার জন্য আমাদের খুবই একটা গাইডলাইন তাদের জন্য দরকার। এবং আমরা প্রত্যেকটি স্কুলে যাচ্ছি গত ১-১.৫ বছর, এবং আমরা তাদেরকে, টিচারদের সাথে, ছাত্রদের সাথে সিমultaneous কথা বলছি। আমাদের এটাকে ফোকাস করতে হবে। দ্বিতীয় হলো স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে আমাদের একটা ড্রাইভ দিতে হবে, যে ড্রাইভটাকে আমরা যাতে মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থাটা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আর একটা ম্যাটার হলো যে আমাদের এই ফাঁকে যেটা বেড়েছে সেটা হলো মাদক এবং ক্যাসিনো, যেটা আমাদেরকে খুবই অ্যালার্মিং লেভেলে নিয়ে গেছে। আমরা সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে সচেতনতা তৈরি করে এই জায়গাটাকে যদি আমরা নিয়ে কমিয়ে না আনতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের জেনজির জন্য যে আগামীর ভবিষ্যৎ, সেটাকে খুব অনিশ্চিত হবে। এটাকে আমাদের খুব গুরুত্ব সহকারে। আপনার এখানে তো তরুণ ভোটারের আধিক্য অনেক বেশি এবং নারী ভোটারও পুরুষের চাইতে বেশি, তাদের নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জয়ের পর? হ্যাঁ, আমি মনে করি যে মেয়ে পড়াইলেই মেয়ে বাঁচবে, এটা আমাদের মূল স্লোগানের একটি। আরেকটি জিনিস হলো যে অবশ্যই এখন যে প্রজন্ম, তাদেরকে লেখাপড়াটাকে নিশ্চিত করতে হবে। সেই লেখাপড়াটা বিভিন্ন রকম, এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, সেখানে কাজকর্মগুলোকে এখনই তাদেরকে সেই ট্রান্সফরমেশনটাকে হাতে কলমে ধরিয়ে দিতে হবে। এবং সেই জায়গাটাতে আমাদের কাজ হলো যে, ধরেন এখন আমাদের যে তরুণ প্রজন্ম, তারা স্বাভাবিকভাবে ন্যাচারালি প্রযুক্তির সাথে তাদের মোবাইল ফোন কানেক্টিভিটি বা ইন্টারনেট কানেক্টিভিটির সাথে তারা যুক্ত। এদেরকে ইউজ করে আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো কাজকে আমরা উপজেলা লেভেলে প্রমোট করতে পারি, যেখানে আমরা দীর্ঘ মেয়াদি এবং একটি বড় জেনজির জন্য একটা বড় অংশকে, স্বল্প শিক্ষিত মানুষদেরকে আমরা এই ধরনের ব্যবসায় যুক্ত করে একটি অল্টারনেটিভ আর্নিং তৈরি করতে পারি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমেই প্রত্যাশিত যে পরিবর্তন মানুষ চায় সেটা হবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছিল ময়মনসিংহ ৮ আসনে। আগামীকাল ময়মনসিংহ ৯ এবং ময়মনসিংহ ১০ আসনের মানুষের ভাবনা জানানোর চেষ্টা করব। সেখানকার জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে। বিএনপির চেয়ারপারসন ও ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা রোগ মুক্তি কামনায় ফেনীর ফুলগাজীতে তার পৈতৃক বাড়ির উঠানে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ সময় বেগম জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার ও শামীম হোসেন মজুমদার সহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অনেক অসুস্থ। আমরা সবাই আমাদের নেত্রীর জন্য, ওনার সুস্থতার জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।